চৈত্রর প্রখর রোদে শেষ হয়ে গেলাম। ভ্রু কুঁচকে যায় চৈতির। সে গম্ভীর হয়ে বলে, এখন চৈত্র মাস নয়। আমি কখন মাসের কথা বললাম? আমি তো বললাম মানুষের কথা। বুঝিনি। সহজ বাক্য, তোমার কথা বলেছি। আমি চৈত্র নই, চৈত্রী। কতবার বলবো এক কথা? তুমি শুধু আমার চৈত্র, এই কথা তোমায় কতবার বলবো? আপনি না চাকরিজীবী মানুষ? ফোন করার জন্য এত ফালতু সময় পান কোথায়? কি যে বলো না চৈত্র, এটাকে বলে গুরুত্বপূর্ণ সময়। তুমি সব সময় এমন বিরক্ত হয়ে কথা বলো কেন? কারণ আপনাকে আমার বিরক্ত লাগে। কিন্তু আমি তো তোমাকে বিরক্ত করি না। অবশ্যই বিরক্ত করেন। তাই নাকি? তাহলে বাসায় আমার কথা কেন বলো না? একটা ছেলে তোমায় প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে, আর তুমিও সেটা নীরবে সহ্য করে যাচ্ছ। এর মানে কি? সামথিং সামথিং। নাথিং নাথিং। আপনি শুভ্র ভাইয়ার বন্ধু, তাই সহ্য করতেছি। কারণ আমি চাই না আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। তাহলে আর একটা উপকার করো। কিসের উপকার? বন্ধুত্বটা আরেকটু জোরালো করে দাও। আমি কিভাবে? তুমি আর রুহানিয়া আপু। ঢং না করে ক্লিয়ার করে বলেন। আমার বন্ধু জিহাদ তোমার আপুকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারছে না। সম্ভবত আজ নয়তো কালকের মধ্যে বলে দেবে। তার আগে তোমার কাছে অনুরোধ, জিহাদের আগেই এই কথাটি তুমি রুহানিয়া আপুকে বলো না। এখন আসি তোমার টপিকে। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমি কী রকম হাবুডুবু খাচ্ছি। নদীর পানিতে সাঁতার জানলেও প্রেমের পানিতে সাঁতার কাটা আমার কাম্য নয়। তাই আমার বিয়ে করে পাড়ে তুললে খুবই উপকৃত হতাম। এতে আমিও বেঁচে যাই, আর শুভ্রর সাথে বন্ধুত্বটাও গাঢ় হবে আরও। প্রস্তাবটা কেমন লাগলো? জঘন্য। আমি এত সুন্দর প্রস্তাব দিলাম, আর তুমি এক কথাতেই উত্তর দিয়ে দিলে, তাও কিনা বললে জঘন্য। আপনার কি বকবক করা শেষ? আমি ফোন রাখবো। তোমার সাথে কথা বললে আমার বকবকানি আজীবনও শেষ হবে না। এখন বলো, জিহাদের সাথে কি আমিও বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব? কচু খেয়ে মরেন আপনি। বলে ফোন কেটে দেয় চৈতি। কাবু শব্দ করে হাসে আর ফোন না দিয়ে মেসেজ পাঠায়, মুরগি আদর করেছো, কচুও খাইয়েছো, এবার তোমার বাড়িতে জামাই আদরের ব্যবস্থাটা করে দাও। চৈতি মেসেজটা পড়ে স্বাগতিক করে বলল, দাদুর। সময় বিকেল 5টা। সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। মুখোমুখি বসে আছে জিহাদ আর রুহানিয়া। জিহাদ অফিস থেকে সরাসরি রেস্টুরেন্টে এসেছে। ঘামে ভেজা শার্ট, কপালের সামনে পড়ে থাকা চুলগুলো ঘামে ভিজে চুপসে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে জিহাদকে পর্যবেক্ষণ করছিল রুহানিয়া। কেননা জিহাদের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছে সে। কেমন যেন আড়ষ্ট হয়ে রয়েছে, কাচুমাচু ভাব। নিজেকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে রুহানিয়া মেনু কার্ড দেখছিল। একবার জিহাদের দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল জিহাদ ওর দিকেই নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সে তাকানো মাত্রই আবার দৃষ্টি সরিয়ে নিয়েছে জিহাদ। হঠাৎ কেন জানি এমন ব্যবহারে রুহানির হাসিও পাচ্ছে। সে নচড়ে বসে বলল, কি খাবেন? জিহাদ একটু থামলো। খুব স্বাভাবিক একটা প্রশ্ন করেছে রুহানিয়া, অথচ তার কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে। কথা বলতে গিয়ে হাঁটু কাঁপছে। কি আশ্চর্য, এতটা অস্থিরতা কেন সে ভুগছে বুঝতে পারছে না। তবে এইটুকু বুঝতে পেরেছে একা আসাটা একদমই ঠিক হয়নি তার। সাথে কাব্য কিংবা তিতাস থাকলে মনে একটু চোর পেত। বড্ড ভুল হয়ে গেছে। এখন এই ভুলের মাসুল দেবে কি করে? জিহাদকে চুপ করে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজালো রুহানিয়া। বলল, কোথায় হারিয়ে গেলেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে জিহাদ প্রত্যুত্তর করল, না মানে কিছু না, ড্রাগস খাওয়া যাবে। ঠিক আছে, আর কিছু? আমি শুধু ড্রাগস খাবো, আর আপনার যা ইচ্ছা অর্ডার করুন। রুহানিয়া ওয়েটারকে ডেকে দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো শুধু। সে নিজে থেকে কী বা বলবে বুঝতে পারছে না। এভাবে চুপ করে বসে থাকতে অস্বস্তি লাগছিল। সে টেবিলের উপর দুহাত রেখে কথা বলার প্রসঙ্গ টেনে জিজ্ঞাসা করলো, সরাসরি অফিস থেকে এখানে চলে এসেছেন? জিহাদ বলল, হ্যাঁ। বাসার সবাই কেমন আছে? কথা হয়েছিল তাদের সাথে? হ্যাঁ। একটুখানি থেমে জিহাদ ভয়ে ভয়ে বলল,
রোহানিয়া, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে আপনাকে জরুরিভাবে দেখা করতে বলেছি। রুহানিয়া স্মিত সহসে বলল, সেটা আমি বুঝতে পেরেছি, আর আপনি যে খুব ঘাবড়ে আছেন সেটাও বুঝতে পারছি। জিহাদ কিছুটা লজ্জিত বোধ করলো। মেয়েদের সামনে এত নার্ভাস হলে চলে নাকি? সে মাথা নত করে অস্বস্তি পড়েও হাসলো। বন্ধুরা এখন সাথে থাকলে নির্ঘাত এটা নিয়ে হাসাহাসি করতো। রুহানি অভয় দিয়ে বলল, আপনি প্লিজ একটু স্বাভাবিক হন, এত নার্ভাস হওয়ার তো কিছু নেই, আপনি নির্ভয়ে আমায় বলতে পারেন। সত্যি? হ্যাঁ সত্যি। কথা দিচ্ছেন আমার উপর রাগ করবেন না? এতদিনে আপনাকে আমি এতটুকু চিনেছি যে আপনি রাগ করার মতো কিছু বলবেন না। এতটা বিশ্বাস কারোর উপর করা কিন্তু ঠিক নয়। বিশ্বস্ত মানুষ যদি বিশ্বাস অর্জন করে নিতে সফল হয়, তাহলে তাকে অবিশ্বাস করি কি করে বলুন? জিয়াদ হাসলো। হাসিটা তৃপ্তির ছিল। অন্তত সে রুহানিয়ার বিশ্বাস তো অর্জন করতে পেরেছে। যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কের সূচনা হতে পারে না কখনো, আর না কখনো কোনো সম্পর্ক বেশি দিন টিকে। বিশ্বাস যে ভীষণ দামি। জিয়াদ মনে কিছুটা সাহস পেল। সে ধীরতার সাথে বলল, আমি আপনাকে ভালোবাসি রোহানিয়া, বিয়ে করতে চাই আপনাকে। রুহানিয়া চমকে তাকায় জিহাদের দিকে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাব্যর সাথে দেখা হয়ে যায় চৈতির। কাব্য জানতো চৈতি এই পথ দিয়ে বাড়িতে ফিরবে, তাই সে অফিস ছুটি হওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। চৈতি দূর থেকে কাব্যকে দেখেই কপাল কুঁচকে ফেলে। দেখেও না দেখার ভান করে ধরে সোজা বান্ধবীদের সঙ্গে হাঁটতে থাকে। সে ভেবেছিল এইভাবে কাব্যকে এড়িয়ে গেলে এটা তার ইগোতে লাগবে, তবে এমন কিছুই হলো না। কাব্য একদম চৈতির ভাবনাকে তোয়াক্কা করেনি। সে এগিয়ে এসেছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার পিচ্চি বাচ্চা, এভাবে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? চৈতির বান্ধবীরা সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কাব্য ওদের উদ্দেশ্যে বলল, তোমরা একটু আগে আগে হাঁটো তো ছোট্ট আপুরা। আমি জানি আমায় নিয়ে তোমাদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে, অনেক প্রশ্নও জেগেছে। সেসব প্রশ্নের উত্তর আমি চলে যাওয়ার পর চৈত্রী দেবে। খুব বেশি সময় নেব না, আজ অল্প একটু কথা বলে চলে যাব। চৈতি কিছু বলার পূর্বেই ওর বান্ধবীরা বিনা বাক্যে একটু আগে আগে হাঁটা ধরে। চৈতি বিরক্ত হয়ে কাব্যকে বলে, আপনার কি একটু ক্লান্তও লাগে না? সরাসরি অফিস থেকে এখানে আসার এত এনার্জি পান কোথায়? আসি তো ভালোবাসার টানে। দুজন পাশাপাশি হাঁটছে। চৈতি বলল, আপনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমার সাথে ফ্লার্ট করছেন। কি আশ্চর্য, আমার অনুভূতিকে তোমার ফ্ল্যাট মনে হয়? ফ্লার্ট করলে তো ফ্লার্টই মনে হবে, তাই না? তুমি এত নিষ্ঠুর হৃদয়ের কেন বলো তো? তোমার মধ্যে কি ভালোবাসা, ফিলিংস এসব কিছু নেই? না, নেই। থাকবেই তো না। ছোট্ট মানুষ, ভালোবাসা কী জিনিস তাই তো বোঝো না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তাই বেশ, তো দিন শিখি। আপনার থেকে ভালোবাসা শিখে আমি অন্য কাউকে ভালোবাসবো। এত সোজা? আমি অত মহান নই বুঝলে। আমি ভালোবাসা শেখাবো, এরপর তুমি অন্য কাউকে ভালোবাসবে। এসব আমি সহ্য করব? কখনো না। আমি দেবদাস হতে পারবো না। প্রয়োজনে তোমায় খুন করে জেলের আসামি হব, শাস্তি হিসেবে মাথা পেতে নেব মৃত্যুদণ্ড। তবু তুমি অন্য কারো হবে এটা আমি মানতে পারবো না। কাব্যর সব কথাতে দুষ্টুমির রেস থাকে, সিরিয়াস মনে হয় না। তবে এই কথাগুলো যেন আলাদা রকম টান ছিল, জেদ ছিল, আবেগ ছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে চৈতি এইসব অনুভবও করতে পেরেছে। তার বুকের ভেতর কেমন চিনচিন করছে। সে থমকে গিয়েও হাঁটছে, চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। এই তেদর ছেলের মায়ে একদম জড়ানো যাবে না। কাব্য নিজেও নিজেকে সামলে নিয়েছে। নিশ্চুপ চৈতির মুখ পানে তাকিয়ে বলে, তুমি আগের মতো ঝগড়া করো না কেন বলো তো? চৈতি চোখগুলো গোল গোল করে তাকিয়ে বলে, আমি কি ঝগড়ুটে? চোখ রুটে নাও। আমার সাথে তো খুব ঝগড়া করতে আগে, আজকাল কেমন এড়িয়ে চলো। তাই তোমার জন্য ওষুধ এনেছি, সারপ্রাইজ ওষুধ। সেটা কি? কাব্য তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে চৈতির হাতে দিয়ে বলে, খুলে দেখো। অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটে হাতে নিয়ে খুলতে লাগলো চৈতি।
মোড়ানো প্যাকেটে খোলা হলে চৈতি অবাক হয়ে তাকায় কাব্যর দিকে। কাব্য হেসে বলে,